মিনি নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের পার্সে ছিল প্রায় ৩৩ কোটি টাকা। গৌতম গম্ভীরের অধীনে এই দলটা যে একটা দুরন্ত ভারসাম্য তৈরি করবে তা মনে করেছিলাম আমরা অনেকে। তবে যখন স্টার্ককে প্রায় 25 কোটি টাকাতে দলে নিল কলকাতা নাইট রাইডার্স, তখন এই স্বপ্ন বা এই মোহ ভঙ্গ হয়েছে আমাদের অনেকেরই। কারণ কলকাতা নাইট রাইডার্স দলে দরকার ছিল নির্ভরযোগ্য বিদেশি অলরাউন্ডার এবং দরকার ছিল ভালো পেস বোলার। সেখান থেকে 25 কোটি টাকা যদি একটিমাত্র প্লেয়ারের পেছনে চলে যায়, তাহলে বাকি দলের যে ভারসাম্য বিঘ্নিত হবে সে কথা আমরা সকলেই বুঝতে পেরে গেছিলাম। স্টার্ক ছাড়া সেভাবে দলে কলকাতা নাইট রাইডার্সে বোলিংয়ের দিক থেকে বড় নাম কেউই নেই। তবে দেখা যাক, কথায় আছে কলকাতা নাইট রাইডার্স স্টার কেনে না, স্টার তৈরি করে। এবার একজন স্টার ক্রিকেটার কেনার পরে স্টার তৈরি করতে না পারলে কলকাতা নাইট রাইডার্সে নিজের কপালে কুড়ুল মারার মতো একটা সমস্যা সৃষ্টি হবে। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্সে এবারের দলের ভারসাম্য মোটামুটি কেমন আছে। দলের ব্যাটারদের নিয়ে প্রথম থেকে যে খুব একটা চিন্তায় ছিল কলকাতা শিবির, সেটা একেবারেই নয়। কারণ কলকাতা শিবিরের ব্যাটারদের মধ্যে রয়েছেন শ্রেয়াস আইয়ার, সদ্য বিশ্বকাপ খেলেছেন। ফাইনালে হয়তো তার ব্যাটে রান আসেনি, তবে গোটা বিশ্বকাপ জুড়ে ভালো পারফরমেন্স করেছেন। অন্যদিকে রয়েছেন ফিনিশার রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স শুধু নয়, তিনি ভারতীয় জাতীয় দলের এই মুহূর্তে একজন সুযোগ্য ফিনিশার। যদিও শুধুমাত্র সুযোগ্য ফিনিশার হিসাবে তার পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলেই হবে না। সে ভারতীয় ক্রিকেটে একজন নির্ভরযোগ্য ব্যাটার এবং সেখানেই কিন্তু রিঙ্কু সিংয়ের যথেষ্ট নাম এই মুহূর্তে আমরা শুনতে পারছি। এবং যদি দেখা যায়, রিঙ্কু সিং কিন্তু গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সেরা প্রাপ্তি। কলকাতা নাইট রাইডার্সে অন্যতম ব্যাটারদের তালিকায় রয়েছেন নীতিশ রানা। গত বছর শ্রেয়াস আইয়ার চোট পাওয়ার পর তিনি অধিনায়ক হিসাবে দলের দায়িত্ব সামলেছেন। তবে সেই দায়িত্ব থেকে বেরিয়ে এসছেন তিনি এই বছর সহ অধিনায়কের ভূমিকায় থাকবেন। কারণ গত বছর তিনি তার কিছু ভুল সিদ্ধান্তের জন্য দলের ভারসাম্য তৈরি করতে পারেনি। অন্যদিকে শ্রেয়াস আইয়ার ফিরে আসলে তাকে যে সহ অধিনায়কের ভূমিকায় আসতে হবে একথা তিনি নিজেও জানতেন। অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে নাইট শিবিরে রয়েছে রহমানুল্লাহ গুরবাজ মূল উইকেট রক্ষক হিসাবে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছে জেসন রয়। তবে এখনও পর্যন্ত সেই পারফরমেন্স রয়ের কাছ থেকে কলকাতা নাইট রাইডার্সে দেখা পাওয়া যায়নি। যদিও জেসন রায় কলকাতা নাইট রাইডার্সে অনেকটাই পরে অংশগ্রহণ করেছেন। মিনি নিলামে যে ব্যাটারদের কিনেছেন তাদের মধ্যে রয়েছেন শেরফান রাদারফোর্ডকে ১.৫ কোটি টাকায় কিনেছে কলকাতা। ব্যাটিং বিভাগে মিডল অর্ডার মজবুত করতে তাকে নেওয়া হয়েছে। তবে বিদেশি হওয়ায় কটি ম্যাচে সুযোগ পাবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে মিনি নিলামে কলকাতায় ফিরেছেন মনীষ পাণ্ডে। মনীষকে ৫০ লক্ষ টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স এবং একরকম ঘাড় বাপসি হয়েছে কিন্তু মনীষ পাণ্ডেকে নিয়ে মিডল অর্ডার যথেষ্ট স্ট্রং করেছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে মিনি নিলামে ৫০ লক্ষ টাকা এসছেন কেএস ভারত এবং বিকল্প উইকেট কিপার হিসাবে ভারতকে অবশ্যই দলে রাখা যেতে পারে। ব্যাটার অঙ্গকৃষ্ণ রঘুবংশীকে ২০ লক্ষ টাকায় কিনেছে কেকেআরের বড় অপ্রাপ্তির জায়গা হলো অলরাউন্ডার। নিলামে রাচিন রবীন্দ্র, গ্যারেন মিচেল, হর্ষাল প্যাটেল, জেরার্ড এর মতো অলরাউন্ডার ছিলেন, কারো দিকেই ঝাঁপায়নি তারা। পরে রামনদীপ সিংকে ২০ লক্ষ টাকায় কেনে দল। অলরাউন্ডার হিসাবে দলে রয়েছেন আন্দ্রে রাসেল। অভিজ্ঞতা থাকলেও পারফরমেন্স অনেকটাই পড়ে গিয়েছে। কেকেআরের অলরাউন্ডার হিসাবে দেশীয় ক্রিকেটারদের মধ্যে রয়েছে অনুকূল রায়। তবে ঘরোয়া ক্রিকেটে এই নাম এখনও খুব একটা যে বেশি পরিচিত তা বলা যায় না। গত আইপিএলে কলকাতার হয়ে শেষের দিকে প্রায় প্রতিটা ম্যাচেই খেলেছেন অনুকূল, তবে সেভাবে পারফরমেন্স করতে পারেননি। কেকেআরের চতুর্থ অলরাউন্ডার হিসাবে রয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। আইপিএলের আগের মরশুমে মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআরের হয়ে ১৭ রান করেছেন ভেঙ্কটেশ। বাকি কিছু ম্যাচে রান করেছিলেন, কিন্তু তিনি বড্ড বেশি বল নষ্ট করে ফেলছিলেন।
অন্যদিকে নিলামে অলরাউন্ডার নিয়ে অপ্রাপ্তি থাকলেও কলকাতার প্রাপ্তি নিঃসন্দেহে অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক। আইপিএলের ইতিহাসে মিচেল সবথেকে বেশি দাম নিয়ে এই মুহূর্তে রেকর্ড গড়েছেন। নিলামে অস্ট্রেলিয়া বোলারকে 24,75,00,000 টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। মিচেল বিশ্বের অন্যতম সেরা বোলার বলে বিবেচিত হন। এবারের কেকেআর বোলিং বিভাগে মুখ হতে পারেন, কিন্তু যদি তিনি সফল না হন কলকাতা নাইট রাইডার্স পুরোপুরি বিফলে যাবেন, একথা নিঃসন্দেহে বলা যায়। নাইট দলে ভালো ভারতীয় প্রেসার নেই। তার মধ্যে হর্ষিত রানা ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও আইপিএলের মতো মঞ্চে এখনও যথেষ্ট পরীক্ষিত নয়। আগের আইপিএলে দেখে মনে হয়েছিল হর্ষিতের বলে গতি থাকলেও নিয়ন্ত্রণ নেই, তাকে অনেক কিছু ঘষে মেজে নিতে হবে। অন্যদিকে হর্ষিতের মতো বৈরব আরোরাও পরীক্ষিত নয়, তবে তিনিও ঘরোয়া ক্রিকেটে ভালো বোলার বলে পরিচিত। তার বলে গতি থাকলেও সেই নিয়ন্ত্রণে সমস্যা দেখা গিয়েছে গত বছর আইপিএলে। অন্যদিকে কলকাতা বাকি বোলারদের মধ্যে স্পিন বিভাগটা যথেষ্ট ভালো রয়েছেন, কারণ এখানে একজন নতুন আবিষ্কার হয়েছেন সুয়েশ শর্মা। আইপিএলে গত মরশুমে রিঙ্কুর পর তিনিও আরেকজন আবিষ্কার বলে বিবেচিত। গত বছরের আইপিএলে প্রথম একটি ম্যাচে রহস্য স্পিনারের খেতাব পেলেও তা তিনি ধরে রাখতে পারেননি। অন্যদিকে গত বছর আইপিএল বোলিং বিভাগে এক উজ্জ্বল মুখ ছিলেন বরুণ চক্রবর্তী। তার বলের বৈচিত্র্য অসাধারণভাবে লক্ষ্য করা গেছে। 14 ম্যাচে 20 উইকেট নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন তিনি, বেশি রানও নেননি। অন্যদিকে বিদেশি বোলারদের মধ্যে রয়েছেন নাইট রাইডার্স দলে সুনীল নারায়ণ, তবে আগের মরশুমে উইকেট কম পেলেও রান বেশি দেননি, এটাও একটা বড় প্রাপ্তি। মিনি নিলামে স্টার্ক ছাড়া বোলিংয়ে কেকেআরের আরও এক প্রাপ্তি মুজিব উর রহমান। নারায়ণের বিকল্প হিসাবে তাকে নিয়ে আসা হয়েছে। মিনি নিলামে 2 কোটি টাকা দিয়ে কলকাতা তাকে কিনেছে। একমাত্র কলকাতাই আফগানিস্তানের এই ক্রিকেটারের জন্য দর হেঁকেছিল। বিদেশি বোলারদের মধ্যে রয়েছেন গাস আটকিনসন, যাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স 1 কোটি টাকায়। 50 লক্ষ টাকায় সৌরাষ্ট্রের বাহাতি বোলার চেতন সাকারিয়া কিনেছে কেকেআর। অন্যদিকে 50 লক্ষ টাকায় সৌরাষ্ট্রের বাহাতি জোড়ে বোলার সেকন্দ সাকারিয়ার পর কলকাতা নাইট রাইডার্সে সেভাবে যে ভালো একটা স্কোয়াড বা প্রেস বোলিংয়ের দিকে যে দুরন্ত কিছু করতে পেরেছে তা কিন্তু একদমই না। মোটামুটি এই দলটার একটা ভারসাম্য আছে বলেই মনে হচ্ছে, কারণ এই দলে গত মরশুমের থেকে একটু হলেও স্ট্রং দেখা যাচ্ছে, কারণ শ্রেয়াস আইয়ারের ব্যাক করে আসা চোট কাটিয়ে এবং তার বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স। অন্যদিকে মনীষ পাণ্ডে তিনিও যদি সেরা ছন্দে পারফরমেন্স করেন তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবারে যথেষ্ট শক্তিশালী দল।